ইরান আমেরিকা সম্পর্ক গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক মহলে বহুল চর্চিত একটা বিষয়। ইসলামী বিপ্লবের পর আমেরিকা এবং ইরানের মধ্যকার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। বিগত 40 বছর ধরে এই দুই দেশের মধ্যকার সম্পর্ক খারাপ হয়েই চলেছে। এই সম্পর্কের অবনতি চরম পর্যায়ে পৌঁছায় আমেরিকার বিমান হামলায় ইরানের বিপ্লবী বাহিনীর জেনারেল কাসেম সোলেমানি মারা যাবার পর। ইরান এবং আমেরিকার সম্পর্ক একটা সময় খুব ভালো ছিল। তাহলে এক সময়ের বন্ধুপ্রতিম দুটো দেশ হঠাৎ কেন একে অপরের চিরশত্রু হয়ে গেল? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইরান আমেরিকা সম্পর্কের ইতিহাস, সামরিক খাতে ইরানের নজর কাড়া সাফল্য এবং আমেরিকা কেন ইরানকে দোষারোপ করে আসলেও সরাসরি আক্রমণ করে না, এসব নিয়ে আলোচনা করব। একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সময় ইরান ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ মিত্র। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরানেও প্রচুর পরিমাণে তেল ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইরানি তেলের নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের কাছে। সেখানে তাদের একটা কোম্পানিও ছিল, যার নাম ছিল অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ অর্থনীতি একেবারে ভেঙে পড়ে এবং নিজেদের অর্থনীতি জীবিত করার জন্য ব্রিটেন ইরানি তেলের দিকে নজর দেয়। কিন্তু সমস্যাটা শুরু হয় 1951 সালে মোহাম্মদ মোসাদ্দেক ইরানের প্রধানমন্ত্রী হবার পর। মোসাদ্দেকের কথা ছিল ইরানি তেলের উপর নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র ইরানের। সে অনুযায়ী তিনি ইরানের সকল তেলের খনির নিয়ন্ত্রণ ব্রিটিশদের থেকে নিয়ে নেন এবং মোটামুটি ব্রিটেনের সাথে ইরানের সকল কূটনৈতিক সম্পর্ক শেষ হয়ে যায়। এরপর ব্রিটেন এবং আমেরিকা পরিকল্পনা করা শুরু করে কিভাবে মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে দেওয়া যায় ক্ষমতা থেকে। সেই সময়ে ইরানের সর্বোচ্চ শাসন ক্ষমতায় ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলাভি। তিনি একজন পশ্চিমাপন্থী শাসক ছিলেন এবং তেল শিল্পকে ন্যাশনালাইজ করার বিপক্ষে ছিলেন। কিন্তু মোহাম্মদ মোসাদ্দেকের জনপ্রিয়তার কারণে তিনি এর বিপক্ষে কিছু করেননি এবং একটা সময় কার্যত তার ক্ষমতাও কমে আসতে থাকে। যাই হোক, ব্রিটেন আমেরিকার পরিকল্পনা সফল হয় এবং শাহ মোহাম্মদ রেজা পাহলাভি পুনরায় ক্ষমতায় ফিরে আসেন। এরপর নতুন একটা কনসোর্টিয়াম তৈরি করা হয়, যাকে কনসোর্টিয়াম এগ্রিমেন্ট অব 1954 বলা হয়। এই এগ্রিমেন্ট অনুযায়ী আমেরিকা ইরানি তেল থেকে আসা লাভের 40% মালিকানা পায়। এ সময় ইরান আমেরিকা সম্পর্ক এতটাই ভালো ছিল যে ইরান আমেরিকা থেকে সকল ধরনের উন্নত সামরিক সরঞ্জাম কেনা শুরু করে। বলা হয়ে থাকে সেই সময় ইরানের সামরিক বাজেট 4 থেকে 5 বছরের মাথায় 800% মতো বেড়ে যায়। খুব স্বাভাবিকভাবেই এর ফলে ইরানি অর্থনীতির উপর ক্ষতিকর প্রভাব পড়ে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। ইরানি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমতে থাকে। মানুষের মনে শাহ মোহাম্মদ পাহলাভির বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে এবং যারাই প্রতিবাদ করার চেষ্টা করেছিল তাদের দমিয়ে দেওয়া হতো। কিন্তু এই চিত্র একেবারেই পাল্টে যায়। 1979 সালে ইরানি ইসলামী বিপ্লব ঘটে এবং শাহ মোহাম্মদ পাহলাভি আমেরিকায় পালিয়ে যায়। গ্র্যান্ড আয়াতুল্লাহ খামেনি 14 বছর পর ইরানে ফিরে আসেন এবং ইরানের সুপ্রিম লিডার হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে আমেরিকা এবং ইরানের সম্পর্ক খারাপ হওয়া শুরু হয়। ক্ষমতা গ্রহণ করেই খামেনি ঘোষণা দেন তাদের এই বিপ্লব প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে দেবে ইরান। আমেরিকা এবং ইরান কখনো সরাসরি যুদ্ধে না জড়ালেও বিভিন্ন সময় এই দুটি দেশের মধ্যে প্রক্সি ওয়ার হয়েছে। প্রক্সি ওয়ার হচ্ছে এমন যুদ্ধ যেখানে দুটি পক্ষ সরাসরি যুদ্ধে না জড়ালেও একে অপরের প্রতিপক্ষকে অস্ত্র এবং অর্থ দিয়ে সমর্থন করে। যেমন ইরান ইরাক যুদ্ধে আমেরিকা ইরাকি বাহিনীকে অর্থ, অস্ত্র এবং টেকনোলজি দিয়ে সহায়তা করে। আবার ইরানকে দমানোর জন্য সৌদি আরব, ইসরায়েলের মতো দেশগুলোকেও সমর্থন দিয়ে থাকে আমেরিকা। ইরাক, সিরিয়া, ইয়েমেনের মতো দেশগুলোতে সরকার বিরোধী মিলিশিয়া গোষ্ঠী হেজবুল্লাহ হুতিদের ইরান সহায়তা দিয়ে থাকে। মিলিশিয়া গোষ্ঠীগুলো এসব দেশে থাকা আমেরিকার মিলিটারি ফ্যাসিলিটিসগুলোতে বিভিন্ন সময় আক্রমণ করে। আবার আমেরিকাও এসব মিলিশিয়া গোষ্ঠীকে টার্গেট করে বিমান হামলা চালায়। 2002 সালে আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানকে অ্যাক্সিস অব ইভিল আখ্যা দেয় এবং দাবি করে ইরান টেরোরিজম রপ্তানি করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে। অন্যদিকে ইরানের দাবি আমেরিকায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী। কিছুদিন আগেই ইরানের বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমেরিকানরা কারোই বন্ধু নয় এবং তারা তাদের ইউরোপীয় মিত্রদেরও ঘনিষ্ঠ না। 2019 সালে ইরানি মিলিটারি ব্রাঞ্চ ইসলামিক রেভলিউশনারি গার্ডকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে তালিকাভুক্ত করে আমেরিকা। একই বছরের জুনে আমেরিকা ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে 2টি তেলবাহী জাহাজ এবং 4টি বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণের অভিযোগ তোলে। এর কিছু মাস পর সেপ্টেম্বর মাসে সৌদি আরবের দ্বিতীয় সর্বোচ্চ তেলের ফিল্ডে আক্রমণ চালায় ইয়েমেনের মিলিশিয়া গোষ্ঠী হুতি। কিন্তু সৌদি এবং আমেরিকার সরকার এর জন্য দায়ী করে ইরানকে। এর মাঝে 2015 সালে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি নিউক্লিয়ার চুক্তি হয়, যেটিকে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বলা হয়।
যার মূল কথা ছিল ইরান পারমাণবিক বোমা বানানোর জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না। বিনিময়ে আমেরিকা ইরানের উপর থেকে সকল স্যাংশন তুলে নেবে। কিন্তু 2018 সালে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে সরে আসলে দুদেশের মধ্যকার সম্পর্কে নতুন করে সমস্যা দেখা দেয়। এই সম্পর্কে চরম অবনতি ঘটে 2020 সালে ইরাকের বাগদাদে আমেরিকান বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেমানির মৃত্যুর পর। এবার আসি আমেরিকা কেন সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়াতে ভয় পায়। বিগত 4 দশক ধরে ইতিহাসের সবচেয়ে কঠিন সব স্যাংশন ইরানের উপর জারি করেছে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা। তারপরেও ইরানের উন্নতি কিন্তু থেমে থাকেনি। বর্তমানে ইরান পৃথিবীর 10টি স্পেস পাওয়ার কান্ট্রির একটা। নিউক্লিয়ার ফুয়েল সাইকেল, যা কিনা পারমাণবিক বোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানেও দক্ষতা অর্জন করে ফেলেছে ইরান। বৈজ্ঞানিক গবেষণায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে এগিয়ে ইরান। এমনকি তুরস্ক এবং ইসরায়েল থেকেও ইরান এগিয়ে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নে ইরান বিগত কয়েক বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি আত্মঘাতী ড্রোনের অর্জন পুরো বিশ্বের নজর কেড়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী পৃথিবীর 17তম সামরিক ক্ষমতাধর দেশ ইরান। পাকিস্তান, তুরস্ক এবং মিশরের পর চতুর্থ মুসলিম দেশ হিসেবে ইরানের অবস্থান এই তালিকায়। ইরাক আফগানিস্তান যুদ্ধে আমেরিকার ইতিমধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন করে আরেকটি যুদ্ধ আমেরিকার জন্য মোটেও ভালো কিছু বয়ে আনবে না। অন্যদিকে ইরানের সাথে যুদ্ধ ইরাক কিংবা আফগানিস্তানের মতো সহজও হবে না। সেজন্য আপাতত ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াবে না আমেরিকা, এমনটাই বলা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।